দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে গতকালের পাঠের পরে আজকে পাঠ হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল, পেজ নাম্বার 214, ইলেকট্রিক পোটেনশিয়াল। আমি পদার্থবিজ্ঞানের স্থির তড়িৎ পড়াচ্ছি। আজকের পাঠ ইলেকট্রিক পোটেনশিয়াল এবং পোটেনশিয়াল ডিফারেন্স। ইলেকট্রিক পোটেনশিয়াল শব্দটাকে বাংলায় যদি বলি তাহলে হয় ইলেকট্রিক বিভব। তো এর আগে আমরা বলেছি, আমি প্রথম ক্লাসে বলেছি, বিভব হচ্ছে কোনো পরিবাহীর তড়িৎগ্রস্ত অবস্থা। এটাকে আরেকটু পরিষ্কারভাবে আরেকটু কথা বলি, পরিবাহী বিভবগ্রস্ত না হলে বিদ্যুৎ প্রবাহ কখনো সম্ভব নয়। তাহলে বিভবটাকে যদি আমি পরিষ্কারভাবে ব্যাখ্যা করি, তাহলে পানি প্রবাহের দুটা ভিন্ন উচ্চতা বিশিষ্ট স্তম্ভ থেকে একটি সংযোগ নলে যেভাবে পানি প্রবাহিত হয়, জল প্রবাহিত হয়, বিষয়টা এরকম। এটা একটা কানেক্টেড নল, সংযোগ নল। এখানে পানি পৃষ্ঠের উচ্চতা বেশি, এখানে পানি পৃষ্ঠের উচ্চতা, জলপৃষ্ঠের উচ্চতা কম। এই জায়গায় একটা স্টপ কার্ক দিয়ে জলপ্রবাহ বন্ধ আছে। আমি যদি খুলে দিই, আমি যদি ট্যাপটা খুলে দিই, ট্যাপ খুলে দেওয়ার সাথে সাথে বেশি হাইটের স্তম্ভ থেকে জল প্রবাহিত হয়ে জলের উচ্চতা যেখানে কম সেই টিউবের দিকে জল বাড়তে থাকবে, এবং যখন দুই নলে জলের উচ্চতা সমান হবে তখন এই জল প্রবাহ বন্ধ হবে। তাহলে এই যে বেশি উচ্চতার স্তম্ভ থেকে জল প্রবাহিত হয়ে এই যে নিচু কম উচ্চতার যে টিউব দিয়ে উপরের দিকে জল উঠছে, এ থেকে আমরা কি বুঝি? জলের উচ্চতার পার্থক্যের জন্যই জল প্রবাহ সৃষ্টি হচ্ছে। যদি এই পার্থক্য না থাকতো তাহলে জলের এই প্রবাহ বন্ধ হতো, প্রবাহটাও থাকতো। তো এখন বিদ্যুৎ প্রবাহকে আমরা এই জলপ্রবাহের সাথে তুলনা করি, আর জলের যে বিশেষ এই দুই নলে জলের উচ্চতার পার্থক্যের কারণে যেমন জলপ্রবাহ সৃষ্টি হয়, তেমনি একটি পরিবাহীর দুই প্রান্তে যদি বিভব পার্থক্য সৃষ্টি হয় তাহলে ইলেকট্রনের প্রবাহ চলে। এই ব্যাপারটা আমি সরাসরি ব্যাখ্যা করব এবার। ধরি এখানে একটা গোলক আছে, এই গোলকটা পজিটিভ চার্জে চার্জিত। এখানে একটা গোলক আছে, এই গোলকটা নেগেটিভ চার্জে চার্জিত। এখানে একটা পরিবাহী সংযোগ দিয়ে দেওয়া হলো, অর্থাৎ যে পরিবাহী অবশ্যই মুক্ত ইলেকট্রনের একটি আধার। তাহলে এখানে এই পরিবাহীতে যেহেতু ঋণাত্মক আধান দেয়া হয়েছে, অর্থাৎ এখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি, ফলে ইলেকট্রন রিপালশন ফোর্স বা বিকর্ষণ বলটা কার্যকর আছে। ফলে যখনই একটা পরিবাহী সংযুক্ত করা হয়েছে, এখানে ইলেকট্রনের বিকর্ষণ বলের কারণে ইলেকট্রনগুলো এই পরিবাহীতে চলে আসবে। আবার এখানে ইলেকট্রনকে আকর্ষণ করছে কারণ এই পরিবাহীতে পর্যাপ্ত পরিমাণ ইলেকট্রনের ঘাটতি রয়েছে, তাই ইলেকট্রনের প্রতি একটি আসক্তি কাজ করছে, তাই ইলেকট্রনগুলো প্রবাহিত হয়ে এখানে আসছে। তাহলে এটা হলো ইলেকট্রন প্রবাহের অভিমুখ। আর প্রাচীনকালে যখন বিদ্যুৎ আবিষ্কার করে মানুষ, তখন ইলেকট্রন সম্পর্কেও মানুষের ধারণা ছিল না।
তো সে সময় ধারণা করা হতো যে বিপরীত দিক থেকে বোধহয় ধনাত্মক আধান প্রবাহিত হচ্ছে, পজিটিভ চার্জ প্রবাহিত হচ্ছে। মূলত একটা পরমাণু থেকে প্রোটন মুক্ত হয়ে সেটা প্রবাহিত হবে এরকম কখনো হয় না। হয় পরমাণুর পাওয়ার শেল থেকে ইলেকট্রন মুক্ত হয় এবং ইলেকট্রনটাই প্রবাহিত হওয়ার সক্ষমতা অর্জন করে, প্রোটন নয়। তাহলে প্রাচীনকালে মানুষের যে ধারণা ছিল যে ধনাত্মক চার্জগ্রস্ত পরিবাহী থেকে বা পরিবাহী ধনাত্মক চার্জগ্রস্ত প্রান্ত থেকে ঋণাত্মক চার্জগ্রস্ত প্রান্তের দিকে ধনাত্মক আধান প্রবাহিত হয়, এ ধারণাটা সঠিক নয়। তবে এখন পর্যন্ত আমরা এটাকে সম্মান জানিয়ে আসছি এবং আমরা বলছি যে ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে ইলেকট্রন প্রবাহিত হয় আর ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে চার্জ প্রবাহিত হয়। তো বিদ্যুৎ প্রবাহের অভিমুখ পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জ, আর ইলেকট্রন প্রবাহের অভিমুখ নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জ। তো যদিও মূলত নেগেটিভ পরিবাহীর ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে এই ইলেকট্রনের প্রবাহকেই বিদ্যুৎ প্রবাহ বলা হয়, তবুও আমরা পুরনো মতবাদকে এখনও গ্রহণ করি এবং বলি যে ইলেকট্রন প্রবাহের বিপরীত অভিমুখ হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। এর অবশ্য একটা কারণও আছে, যেমন এখান থেকে যখন একটা ইলেকট্রন এখানে চলে আসবে তখন এই আধানটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এই ইলেকট্রনের দ্বারা এই ইলেকট্রনটা পরিবাহিত হয়ে এই প্রান্তে আসা মাত্রই ওই প্রোটন নিউট্রাল হয়ে যাবে, প্রোটনের আধানটা আর প্রকাশ পাবে না। তো মনে হয় যে তাহলে বোধহয় এই প্রোটনটাই পরিবাহিত হয়ে ঋণাত্মক প্রান্তের দিকে পৌঁছাচ্ছে, এরকম মনে হতে পারে। কিন্তু মূলত ধরি যে এখানকার পরমাণু থেকে একটা ইলেকট্রন প্রবাহিত হয়ে এখানে আসলো, এর অর্থ এই আধানটা বন্ধ হয়ে গেল আর এখানে ইলেকট্রন আসার কারণে একটা পজিটিভ হোল সৃষ্টি হচ্ছে। তো এই জন্য এরকম ধারণা হতে পারে তাহলে এখানে পজিটিভ চার্জটা এখানে বোধহয় স্থানান্তরিত হয়েছে। মূলত ঘটনাটা ঘটে ইলেকট্রন প্রবাহের কারণে এবং এই ইলেকট্রন প্রবাহকে আমরা বলি বিদ্যুৎ প্রবাহ। আচ্ছা, আমাদের যদিও আজকের এই অধ্যায়টা বিদ্যুৎ প্রবাহ নিয়ে আলোচনা করে না, বিদ্যুৎ প্রবাহ সংঘটিত হওয়ার পূর্বাবস্থা এই অধ্যায়ের আলোচিত বিষয়। অর্থাৎ এখানে ধনাত্মক আধান সৃষ্টি হচ্ছে, এখানে ঋণাত্মক আধান দেওয়া হয়েছে। তো তাহলে ইলেকট্রন ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে প্রবাহিত হয়, তাহলে বিদ্যুৎগ্রস্ত অবস্থায় হচ্ছে বিভব। তাহলে এটা একটা বিশেষ বিভবে আছে, এটা একটা বিভবে আছে, পরিবাহের এই প্রান্তটা বা এই গোলকটা অন্য বিভবে আছে, এই বিভবে নেই। এখানকার অবস্থা আর এখানকার অবস্থা একরূপ নয়। তাহলে পরিবাহীর মধ্যে এমন একটা অবস্থা তৈরি হচ্ছে যে এক প্রান্ত থেকে ইলেকট্রন আরেক প্রান্তে আসছে। তাহলে যেখান থেকে ইলেকট্রন প্রবাহিত হয়, যেই স্থান থেকে ইলেকট্রন প্রবাহিত হয়ে যেই স্থানে আসে, যেখানে ইলেকট্রন প্রবাহিত হয় সেটাকে বলা হয় নিম্ন বিভব বা লো পোটেনশিয়াল। তাহলে লো পোটেনশিয়াল, নিম্ন বিভব। আর যেখানে ইলেকট্রন আসে অর্থাৎ ইলেকট্রনের গন্তব্য যে স্থান সেটাকে বলা হয় হাই পোটেনশিয়াল। তাহলে আমরা দেখছি যে ইলেকট্রন লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়। তাহলে বিদ্যুৎ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। বিভব পরিবাহীর এমন একটা অবস্থা যা দ্বারা নির্ধারিত হয় পরিবাহী কারো কাছ থেকে ইলেকট্রন নেবে না কাউকে ইলেকট্রন দিবে। যেমন এখানকার বিভবটা নির্ধারণ করছে এই পরিবাহী অন্য কাউকে ইলেকট্রন বর্জন করবে, অন্য কাউকে ইলেকট্রন দিবে। আর এখানকার বিদ্যুৎগ্রস্ত অবস্থাকে আমরা এভাবে বলতে পারি যে এই পরিবাহী কারো কাছ থেকে ইলেকট্রন নেবে। তাহলে বিভব তড়িৎগ্রস্ত অবস্থা বোঝায়, প্রকাশ করে, যা দ্বারা বোঝা যায় যে ওই পরিবাহী অন্য কোনো পরিবাহীর কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করবে না অন্য কোনো পরিবাহীকে ইলেকট্রন বর্জন করবে। যদি এমন হয় যে অন্য কোনো পরিবাহীর কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করবে তাহলে অবশ্যই সেটা উচ্চ বিভব। আর যদি এমন হয় অন্য কোনো পরিবাহীকে ইলেকট্রন প্রদান করবে তাহলে সেই অবস্থাটাকে আমরা বলছি পরিবাহীর নিম্ন বিভব। তো এভাবে আমরা
দেখতে পাচ্ছি যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হয়। এখন এমন একটা প্রশ্ন হতে পারে যে যেখানে নিম্ন বিভব সৃষ্টি হয় সেখানে সবসময় কি নেগেটিভ আধান বিরাজ করে, অথবা যেখানে উচ্চ বিভব তৈরি হয় সেখানেই কি সবসময় পজিটিভ চার্জ বিরাজ করে? বিষয়টা এরকম মোটেই নয়, বরং বিষয়টা হচ্ছে এমন যে কোথাও থেকে ইলেকট্রন উৎপত্তি হয়ে অন্য কোথাও গমন করলে উৎপত্তি স্থলটা নেগেটিভ নিম্ন বিভব, আর গন্তব্য স্থলটা হয় উচ্চ বিভবগ্রস্ত। তো এই যে দুই ভিন্ন বিভবগ্রস্ত অবস্থায় পরিবাহীর দুই প্রান্ত পৌঁছাচ্ছে, এই কারণে বিদ্যুৎ প্রবাহিত হয়। তো এখন নিম্ন বিভব যে কন্ডিশনেই তৈরি হোক, অর্থাৎ যে কন্ডিশনেই সেখান থেকে ইলেকট্রন উঠে আসুক না কেন, ওইটাকে আমরা বলবো নিম্ন বিভব। সেটা ধনাত্মক চার্জিত হোক, ধনাত্মকভাবে চার্জিত হোক, আর ঋণাত্মকভাবে চার্জিত হোক, সেখান থেকে ইলেকট্রন প্রোডাকশন হলেই আমরা বলবো সেটা নিম্ন বিভব। আর অন্য কোনো প্রান্ত সেটা ধনাত্মক চার্জে চার্জিত হোক বা ঋণাত্মক চার্জে চার্জিত হোক, সেখানে ইলেকট্রন যদি পৌঁছায় তাহলে ওই গন্তব্যস্থলকে আমরা বলবো উচ্চ বিভব। সেই গন্তব্যস্থল এখন পজিটিভলিও চার্জড থাকতে পারে, সেই গন্তব্যস্থলটা নেগেটিভলি চার্জডও হতে পারে। আমি আরও কয়েকটা উদাহরণ দিলে এই বিষয়টা একেবারে পরিষ্কার হবে। ধরি দুটোই স্বর্ণের পাত, দুটো একই ক্ষেত্রফলের স্বর্ণের পাত। এখান থেকে ইলেকট্রন অপসারণ করা হয়েছে। এখান থেকে ততগুলো ইলেকট্রন অপসারণ করা হয়েছে যতগুলো ইলেকট্রন অপসারণ করলে ধনাত্মক আধানের পরিমাণ হবে ধরি 5 কুলম্ব। এখান থেকেও ইলেকট্রন অপসারণ করা হয়েছে। তো এখান থেকে যে পরিমাণ ইলেকট্রন অপসারণ করা হয়েছে তাতে ধনাত্মক আধানের পরিমাণ ধরি 3 কুলম্ব। তাহলে এখানে 5 কুলম্ব ধনাত্মক চার্জ, আর এখানে আছে 3 কুলম্ব ধনাত্মক চার্জ। তো এখান থেকে এমন পরিমাণ ইলেকট্রন অপসারণ করা হয়েছে যাতে ধনাত্মক আধানের পরিমাণ হয় 5 কুলম্ব, আর এখান থেকে ইলেকট্রন এমনভাবে অপসারণ করা হয়েছে যাতে ধনাত্মক আধানের পরিমাণ হয় 3 কুলম্ব। তো এই মুহূর্তে পরিবাহী সংযোগ দিয়ে দেওয়া হলো। এখন ইলেকট্রন কোন প্রান্ত থেকে কোন প্রান্তে গমন করবে, এটা বোঝার জন্য খুব সহজ একটা বিষয় আমাদের বুঝতে হবে যে এখানে ইলেকট্রন অপসারিত হয়েছে, এখানেও ইলেকট্রন অপসারণ করে নেওয়া হয়েছে। তো কোথায় ইলেকট্রন অপসারণের কারণে ধনাত্মক আধানের মান বেশি হয়েছে, যেমন এখানে, ফলে এখানে ইলেকট্রন ঘাটতি প্রবল, অনেক বেশি। এখানে ইলেকট্রন ঘাটতি কম্পারেটিভলি কম, ফলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ করবার ক্ষমতা নিশ্চয়ই এই বাম পাশের গোলকটা বেশি অর্জন করবে, আর ইলেকট্রনকে আকর্ষণ করবার ক্ষমতা তুলনামূলকভাবে ডান পাশের পরিবাহী একটু কম লাভ করবে, কারণ এখান থেকে ইলেকট্রন প্রত্যাহার করা হয়েছে কম। ফলে এখানে ইলেকট্রনের প্রতি আসক্তিটা তুলনামূলকভাবে এ গোলকের চাইতে কম হবে। এ গোলকের চাইতে বি গোলকের ইলেকট্রন আকর্ষণ করবার ক্ষমতা কম। তো এখন এই পরিবাহী তারে তো পর্যাপ্ত পরিমাণ মুক্ত ইলেকট্রন আছে, তাহলে পরিবাহীর এই মুক্ত ইলেকট্রনগুলোকে এগুলো টেনে নেওয়ার ক্ষমতা বেশি, এগুলোকের টেনে নেওয়ার ক্ষমতা বেশি নাকি বি গোলকের টেনে নেওয়ার ক্ষমতা বেশি? এটা একেবারেই স্পষ্ট যে এ গোলকের বেশি ইলেকট্রন সরে যাওয়ার কারণে ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখানে প্রোটনের আধানের সামগ্রিক মানটা বেশি হওয়ার কারণে ইলেকট্রনকে বেশি বলে টানবে। সঙ্গত কারণে এই পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলো পরিবাহীর থেকে প্রবাহিত হয়ে এ গোলকের দিকে আসবে, ফলে এদিকে ইলেকট্রন প্রবাহের কারণে পরিবাহীর পরমাণুগুলোর মুক্ত ইলেকট্রন সরে যাওয়ার কারণে পরমাণুগুলো ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে, আর তাই এই পরিবাহীর ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পেয়েছে। পরিবাহীর ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এইগুলোকে যেহেতু ইলেকট্রন আসক্তি থাকলেও ইলেকট্রন আসক্তির পরিমাণ কম, এই পরিবাহীর ইলেকট্রন আসক্তি বেশি হয়ে গেছে, কারণ এই পরিবাহীর ইলেকট্রন আসক্তি আর বাম পাশের গোলকের ইলেকট্রন আসক্তি এখন সমান। কারণ
বাম পাশের গোলকটি পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলো টেনে নেওয়ার কারণে এদিকে ধনাত্মক আধানের পরিমাণ হ্রাস পেলেও পরিবাহীতে ধনাত্মক আধানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাই পরিবাহীর যদি একটা তামার তার হয়, তাহলে এই তামার তারের ইলেকট্রন আসক্তি ডান পাশের গোলকের চেয়ে বেশি হওয়ার প্রেক্ষিতে এখান থেকে আরও অধিকতর ইলেকট্রন তামার তারে আসছে। যখনই ইলেকট্রন আসে তখনই এতে ধনাত্মক আধানের সৃষ্টি হয়। আবার ইলেকট্রন আসছে, আরও ধনাত্মক আধান বেড়ে যাচ্ছে। আর ইলেকট্রনগুলো যখন এখানে প্রবাহিত হয় তখন ধনাত্মক আধানের পরিমাণ হ্রাস পায়, অর্থাৎ ইলেকট্রনের আধান প্রোটনের আধানকে নিউট্রাল করে। তো এইভাবে যখন এখানে ইলেকট্রন হারিয়ে ধনাত্মক আধানের পরিমাণ বাড়তে বাড়তে এটা হয়ে গেল 4 কুলম্ব। আর এখানে ইলেকট্রন আসায় ধনাত্মক আধানের পরিমাণ কমতে কমতে হয়ে গেল 4 কুলম্ব, 5 কুলম্ব থেকে 4 কুলম্ব। তাহলে এরপরে আমরা দেখি দুটো একই ক্ষেত্রফলের পরিবাহী চার্জ ঘনত্ব সমান। এই চার্জ ঘনত্ব সমান হওয়ার কারণে উভয় দিকে চার্জের পরিমাণও সমান। আর এই চার্জের পরিমাণ সমান হয় এদের মধ্যে একই রকম বিভব বা একই ধরনের তড়িৎগ্রস্ত অবস্থা এখন বিদ্যমান রয়েছে। তো ব্যাপারটা আমি প্রথমে যখন বলেছিলাম যে অধিক উচ্চতার তরল স্তম্ভ থেকে তরল প্রবাহিত হয়ে কম উচ্চতার তরল স্তম্ভের দিকে যাচ্ছে। তবে এখানে আমরা দেখেছি যে লো পোটেনশিয়াল থেকে ইলেকট্রন প্রবাহিত হয়ে হাই পোটেনশিয়ালের দিকে আসছে। এর ফলে লো পোটেনশিয়ালের পরিমাণ বেড়ে যাচ্ছে আর হাই পোটেনশিয়ালের পরিমাণ কমে যাচ্ছে। এইভাবে যখন দুইটার পোটেনশিয়াল সমান হয়ে যায়, অর্থাৎ বিদ্যুৎগ্রস্ত অবস্থাটা একরূপ হয়ে যায়, তখন এই ইলেকট্রন আর পরিবাহী দিয়ে প্রবাহিত হয়ে বি গোলক থেকে এ গোলকে আসে না। তাহলে ওই জলস্তম্ভের উচ্চতা যখন সমান হয় তখন যেমন সাইড নল দিয়ে পার্শ্ব নল দিয়ে জলপ্রবাহ বন্ধ হয়, তেমনি যখন দুই পাশে বিদ্যুৎগ্রস্ত অবস্থা তথা বিভব যখন সমান হয় তখন বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়। তাহলে আমরা এখানে দেখলাম যে যেখানে সর্বোচ্চ পরিমাণ ইলেকট্রন ঘাটতি সেটাকে আমরা বলছি উচ্চ বিভব, আর যেখানে ইলেকট্রন ঘাটতি অপেক্ষাকৃত কম সেটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে বিভব ধনাত্মক আধানে আহিত হলে হবে না ঋণাত্মক আধানে আহিত হলে বিভব সৃষ্টি হবে, এর কোনো বাধা ধরার নিয়ম নেই। বরং যেখান থেকে ইলেকট্রন প্রবাহিত হয় সেটাও নিম্ন বিভব, যেখানে ইলেকট্রন মানে গন্তব্য যেটা ইলেকট্রনের যেখানে পৌঁছায় সেটা হলো উচ্চ বিভব। তো আমি ধনাত্মক পরিবাহী দিয়ে ব্যাপারটা দেখিয়েছি। এখন আমি দুই দিকে ঋণাত্মক আধান স্থাপন করি। ধরি এখানে -3 কুলম্ব, এখানে -5 কুলম্ব আধান দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যে পরিমাণ ইলেকট্রন এই পরিবাহীতে যে পরিমাণ ইলেকট্রন প্রবেশ করালে বা পরিবাহীতে যে পরিমাণ ইলেকট্রন ছড়িয়ে দিলে এর বিভব হবে 3 কুলম্ব, এখানে সেই পরিমাণ ইলেকট্রন ছড়িয়ে দেওয়া হয়েছে। এখানে তার চাইতে বেশি পরিমাণ ইলেকট্রন ছড়িয়ে দেওয়া হয়েছে এই পরিবাহীতে। ফলে এখানে ইলেকট্রনের আধান বেশি, তাই ঋণাত্মক চার্জের পরিমাণও বেশি। ফলে এখানে ধরছি -3 কুলম্ব আর এখানে -5 কুলম্ব। তাহলে এটা একেবারেই সুবিদিত যে বি গোলকে এ গোলক অপেক্ষা ইলেকট্রনের পরিমাণ বেশি। ফলে ইলেকট্রন রিপালশন ফোর্স বি গোলকে বেশি হচ্ছে আর এ গোলকে এই ফোর্সটা রিপালশন ফোর্সটা কম হচ্ছে। ফলে এখন যদি আমরা পরিবাহী তার সংযুক্ত করে দিই তাহলে এই রিপালশন ফোর্স অর্থাৎ ইলেকট্রনকে পুশ করে মানে ধাক্কা দিয়ে পরিবাহীর মুক্ত ইলেকট্রনের সাথে মুক্ত ইলেকট্রনের মধ্যে পাঠাতে এর চাইতে বি এর যোগ্যতা বেশি হবে। কারণ যেহেতু ক্ষেত্রফল দুটোর সমান, চার্জ ঘনত্ব এখানে বেশি, ফলে এখানে চার্জের মধ্যে বিকর্ষণ বলের পরিমাণ বেশি, এখানে ইলেকট্রনের চার্জের মধ্যে বিকর্ষণ বলের পরিমাণ কম। ফলে এই এ গোলকের থেকে ইলেকট্রনগুলো পরিবাহী তারে যে ফোর্সে প্রবেশ করবে তার চেয়ে বেশি ফোর্সে প্রবেশ করবে বি গোলক থেকে ইলেকট্রন। ফলে এখানে ইলেকট্রনগুলো পরিবাহী তারে যুক্ত হয়, এখানে পরিবাহী তারের মুক্ত ইলেকট্রনের সাথে সংযুক্ত হয় বি গোলকের ইলেকট্রনের সাহায্যে। পরিবাহীর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে মুক্ত ইলেকট্রন আছে সেই ইলেকট্রন এবং বি গোলক থেকে যে ইলেকট্রন আসছে এই ইলেকট্রনগুলো মিলিত হয়ে
এই পরিবাহীটা নেগেটিভ চার্জে চার্জিত হচ্ছে এই অংশটা, ফলে এখানকার চার্জ ঘনত্ব বেড়ে যাওয়ায় এখানে ইলেকট্রন বিকর্ষণ বল কাজ করছে, ফলে এখানে ইলেকট্রনের বাধা থাকলেও এই দিকের বিকর্ষণ বলের পরিমাণ বেশি হওয়ার প্রেক্ষিতে এই বাধা অতিক্রম করেও পরিবাহী থেকে ইলেকট্রনগুলো এগুলোকে চলে আসছে। তাহলে আমরা দেখছি যে এখানেও ইলেকট্রনের প্রতি বিকর্ষণ বল আছে, কিন্তু বি গোলকে ইলেকট্রনের প্রতি বিকর্ষণ বলের পরিমাণ বেশি হওয়ার প্রেক্ষিতে বি গোলক থেকে ইলেকট্রনগুলি ফোর্সিবলি মানে শক্তি অনেক বেশি শক্তিতে পরিবাহী তার হয়ে এগুলোকে প্রবেশ করছে। তো এখন আমি প্রসঙ্গত বলবো যে ওখানে নেগেটিভ আধানের পরিমাণ বেশি, এখানে নেগেটিভ আধানের পরিমাণ কম। তো যেখানে নেগেটিভ আধানের পরিমাণ বেশি সেখান থেকে ইলেকট্রনটা অপেক্ষাকৃত কম ঋণাত্মক চার্জগ্রস্ত পরিবাহীর দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে এটা ইলেকট্রনের প্রবাহের উৎস, এটা ইলেকট্রন প্রবাহের গন্তব্য। তাহলে এটাকে আমরা বলবো লো পোটেনশিয়াল আর এটাকে বলবো হাই পোটেনশিয়াল। তাহলে আমরা একটা বিষয় এখন বুঝতে পারলাম যে লো এবং হাই পোটেনশিয়াল সৃষ্টির পূর্ব শর্ত হিসেবে কোথাও কোন ধরনের আধান বিরাজ করবে, অর্থাৎ লো পোটেনশিয়াল হতে হলে তাকে ঋণাত্মক চার্জগ্রস্ত হতে হবে, হাই পোটেনশিয়াল হতে হলে তাকে ধনাত্মক চার্জগ্রস্ত হতে হবে, এর কোনো বাধা ধরার নিয়ম নেই। বরং যে পরিস্থিতিতে এক স্থান থেকে ইলেকট্রন উৎপত্তি লাভ করে অন্য স্থানে যাচ্ছে সেই পরিস্থিতিটাকেই আমরা বলবো বিভব। অর্থাৎ যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেটা নিম্ন আর যেখানে যাচ্ছে সেটা উচ্চ বিভব। আচ্ছা, এইবারে ইলেকট্রিক পোটেনশিয়ালকে আমরা এর যে পরিমাণগত সংজ্ঞা অথবা আমি বলবো যে গাণিতিকভাবে কিভাবে আমরা একটা পরিবাহীর পোটেনশিয়ালকে প্রকাশ করব, এজন্য আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি। বিদ্যুৎ প্রবাহের দৃষ্টিকোণ থেকে পোটেনশিয়ালের অবস্থা কেমন হলে বিদ্যুৎ প্রবাহিত হয় সে বিষয়টা তোমরা এতক্ষণে জানলে বা তোমাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম। আর এইবার আমি আলোচনা করব যে পোটেনশিয়ালকে কিভাবে গাণিতিকভাবে প্রকাশ করা যায়। ধরি এখানে একটু আধান রাখা হয়েছে, ধরি ধনাত্মক আধান, ঋণাত্মক আধান দিয়েও এই কাজটা করা যায়, প্লাস কিউ আধান। আর এই আধানের জন্য এর চারপাশে এই ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ডের প্রত্যেকটা বিদ্যুতেই এই প্রোটনের বা এখানে যে ধনাত্মক আধান রাখা হয়েছে সেই ধনাত্মক আধানের প্রভাব বিদ্যমান আছে। তো এখন পরিবাহীরা কয়েকটা বিন্দু নিই, যেমন এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, তিনটা বিন্দু। আমরা যদি এখানে 1 কুলম্ব ধনাত্মক আধান স্থাপন করি তাহলে এটা যে বল অনুভব করবে তা এ বিন্দুর প্রাবল্য। বি বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক আধান স্থাপন করলে প্লাস কিউ এর সাথে 1 কুলম্বের যে বিকর্ষণ বল তা বি বিন্দুর প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের মান বা তীব্রতা। তেমনি সি বিন্দু তাই। তো এটা আমি গতকাল আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করবো এই 1 কুলম্ব ধনাত্মক আধানকে এখানে স্থাপন না করে যদি বাইরের কোনো অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের বাইরের যে কোনো বিন্দুকে বলা হয় অসীম দূরত্বের বিন্দু। তার মানে এই বিন্দুটা আছে অসীম দূরে, তড়িৎ ক্ষেত্রের বাইরের যে কোনো বিন্দুই আমরা বলবো অসীম দূরত্বের বিন্দু। তাহলে এখন এই অসীম দূরত্বের অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে আমরা এই পথে একদম লম্ব বরাবর সোজাসুজি যেখানে আধান স্থাপন করা হয়েছে সেই বিন্দু বরাবর যদি 1 কুলম্ব ধনাত্মক আধানকে আমরা এ বিন্দুতে নিয়ে আসি, ধরলাম 1 কুলম্ব প্লাস 1 কুলম্ব 1 কুলম্ব ধনাত্মক আধানকে আমরা তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো বিন্দু থেকে সোজা এ বিন্দুতে নিয়ে আসছি। তাহলে আমরা যতই 1 কুলম্ব আধানকে এর নিকটবর্তী করব, যতই এখান থেকে এখানে এখান থেকে এখানে এরম সরিয়ে সরিয়ে এ বিন্দুতে নিয়ে আসব, যতই এ বিন্দুর দিকে আসবে ততই বাধাদানকারী বলের পরিমাণ তড়িৎ বলের পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে যে বলটা ফিল করবে এখানে বিকর্ষণ বলটা তার চাইতে বেশি হবে। ফলে বিকর্ষণ বলের মান বি বিন্দুর চাইতেও এ বিন্দুতে বেশি।
তো যতই আমরা অসীম দূরত্ব থেকে এই এ বিন্দুর দিকে আধান, এক কুলম্ব আধানকে নিয়ে আসতে থাকবো, ততই বলের পরিমাণ বাড়বে। ধরি এখান থেকে এই পর্যন্ত এই গড় বলের পরিমাণ এফ, তাহলে এফ পরিমাণ বল এখান থেকে এখানে নিয়ে আসতে গড়ে এফ পরিমাণ বল প্রয়োগ করতে হয়। আর এই দূরত্বটা ধরি এক্স। তাহলে তড়িৎ ক্ষেত্রের বাইরের একটা বিন্দু থেকে এ বিন্দুতে এই এক কুলম্ব আধান স্থাপনে কতটুকু কাজ সম্পন্ন হচ্ছে? বল গুণন সরণ এফ এক্স। এই যে কাজটা সম্পন্ন হচ্ছে, এই কাজটাকেই বলা হয় বিভব। তাহলে এই এফ এক্স, এই কাজটাই হলো এ বিন্দুর বিভব। আবার অসীম দূরত্ব থেকে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো বিন্দু থেকে বি বিন্দুতে একক ধনাত্মক অর্থাৎ এক কুলম্ব আধান স্থানান্তরিত করতে ধরি এই দূরত্বটা হচ্ছে টোটাল দূরত্বটা ধরি এক্স এস, তাহলে এটা হবে কি এফ এস। তাহলে অসীম দূরত্ব থেকে এক কুলম্ব আধানকে এ বিন্দুতে আনতে যে তড়িৎ বলের বিরুদ্ধে যে বল প্রয়োগ করা হচ্ছে সেই বলটা হচ্ছে এফ। আর এই দূরত্বটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কত দূর নিয়ে আসলাম আমরা? এস দূরত্বে, তাহলে সেই দূরত্ব হচ্ছে এস। তাহলে এফ এস দ্বারা আমরা অসীম দূরত্ব থেকে এই বিন্দুতে এক কুলম্ব ধনাত্মক আধান আনতে কি পরিমাণ কাজ করতে হয় সেই কাজের মানটা বের করলাম, ডাব্লু। এইবার যদি অসীম দূরত্ব থেকে বি বিন্দুতে আনতে হয় আর এই বি বিন্দুর দূরত্ব যদি এক্স হয়, তাহলে কাজের পরিমাণ হবে, তাহলে ডব্লু এ হচ্ছে এফ এস, আর তাহলে ডব্লিউ বি হচ্ছে কাজ, বি বিন্দুতে আনতে কৃত কাজ হবে এফ। এটা যদি এক্স দূরত্ব হয় তাহলে এফ এক্স। তো আমরা আর একটা বিষয় একটু বুঝি যে এই বিন্দু থেকে যদি বি বিন্দু থেকে এ বিন্দুতে এক কুলম্ব ধনাত্মক আধান স্থাপন করা হয়, যদি বি বিন্দু থেকে এ বিন্দুতে এক কুলম্ব ধনাত্মক আধান স্থাপন করা নিয়ে আসা হয়, এখান থেকে নিয়ে এ বিন্দুতে নিয়ে আসা হলো বি থেকে এতে, তাহলে কৃত কাজের পরিমাণ কত হবে? ধরি এটাকে ধরলাম ডাব্লু এ বি, ডাব্লু বি এ, বি বিন্দু থেকে এ বিন্দুতে এক কুলম্ব ধনাত্মক আধান স্থানান্তর করা হচ্ছে। তাহলে বল এফ, আর এই দূরত্ব বি আর এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এস মাইনাস এক্স, টোটাল দূরত্ব এস, আর অসীম দূরত্ব থেকে বি এর মধ্যে দূরত্ব এক্স, তাহলে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে এস মাইনাস এক্স, তাহলে এস মাইনাস এক্স। তাহলে বি বিন্দু থেকে এ বিন্দুতে এক কুলম্ব আধান স্থানান্তর করতে যে কাজ হচ্ছে তা হচ্ছে এফ এস মাইনাস এক্স। এখন আমরা এটা গুণ করে দিই এফ এস মাইনাস এফ এক্স। এফ এস বলতে বোঝাচ্ছে ডাব্লু এ, আর এফ এক্স হচ্ছে ডব্লিউ বি। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ যে বি বিন্দু থেকে এ বিন্দুতে এক কুলম্ব ধনাত্মক আধান স্থানান্তরে যে কাজ সম্পন্ন হচ্ছে তা সরাসরি এক কুলম্ব ধনাত্মক আধানকে এ বিন্দুতে আনতে কৃত কাজ মাইনাস এক কুলম্ব ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে বি বিন্দুতে আনতে কৃত কাজ, যা তার পার্থক্যের সমান। তাহলে এখানে অসীম দূরত্ব থেকে এক কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় বিভব। তো বিভবের এভাবে গাণিতিক পরিমাপ করা হয়। তো এই কাজটাকেই আমরা বলছি বিভব। তাহলে এখানে আমরা ডব্লিউকে ভি দ্বারা প্রতিস্থাপন করি, বলি ভি বি এ, অর্থাৎ বি বিন্দু থেকে এ বিন্দুতে এক কুলম্ব ধনাত্মক আধান স্থানান্তরে কৃত কাজ সমান সমান ভি এ মাইনাস ভিবি, ভি এ মাইনাস ভিবি। ভি এ হচ্ছে এ বিন্দুর বিভব আর ভিবি হচ্ছে বি বিন্দুর বিভব। অর্থাৎ এ বিন্দুর বিভব বলতে যে প্রথমেই বললাম যে এক কুলম্ব ধনাত্মক আধানকে এই তড়িৎ ক্ষেত্রের বাইরের থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে এ বিন্দুতে আনতে যে কাজটা সম্পন্ন হয়, এটা এ বিন্দুর বিভব ভি এ। আবার এক কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো বিন্দু থেকে বি বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় বি বিন্দুর বিভব, অর্থাৎ এতে ডব্লিউ বি। তার মানে ডব্লিউ বিকে এখানে আমরা লিখছি ভিবি। তাহলে
হোয়াট ডু ইউ মিন বাই ভিএ মাইনাস ভিবি? অর্থাৎ এ ও বি বিন্দুর বিভব পার্থক্য। তাহলে এ ও বি বিন্দুর বিভব পার্থক্য হচ্ছে ভিএ মাইনাস ভিবি। তো ভিএ মাইনাস ভিবি তাহলে এ ও বি বিন্দুর বিভব পার্থক্য, এ বিন্দুর বিভব মাইনাস বি বিন্দুর বিভব। তাহলে বিভব পার্থক্যটা আমরা কীভাবে বের করতে পারি? তড়িৎ ক্ষেত্রে দুই বিন্দুর বিভব পার্থক্য। তাহলে বি বিন্দু থেকে 1 কুলম্ব আধানকে এ বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাই হলো এ ও বি বিন্দুর বিভব পার্থক্য। অর্থাৎ বি বিন্দু থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে আসতে বল প্রয়োগ করা হয়েছে এফ, আর দূরত্ব অতিক্রান্ত হয়েছে এস মাইনাস এক্স। এখান থেকে আমরা এফ এস মাইনাস এফ এক্স, এফ এস হচ্ছে অসীম দূরত্ব থেকে এ বিন্দুতে আনতে কৃত কাজ এফ এস ডাব্লিউ এ, আর এফ এক্স হচ্ছে অসীম দূরত্ব থেকে বি বিন্দুতে 1 কুলম্ব আধানকে নিয়ে আসতে কৃত কাজ, অর্থাৎ দূরত্ব এক্স আর বল হচ্ছে এফ, তাহলে এফ এক্স। তাহলে এফ এস আর এফ এক্সের মান বসালে এবং যে কাজ পাই আমরা জানি এই কাজগুলোই হলো সেসব বিন্দুর বিভব। তাহলে এখানে আমরা লিখতে পারি ভি বি এ ইজিক্যাল টু ভিএ মাইনাস ভিবি। তাহলে ভি বি এ সমান সমান ভিএ মাইনাস ভিবি। তাহলে এখানে আমরা বলতে পারি এ ও বি বিন্দুর বিভব পার্থক্য কিভাবে আমরা বের করলাম? বি বিন্দু থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে এ বিন্দুতে নিয়ে আসতে কৃত কাজই হলো এ ও বি বিন্দুর বিভব পার্থক্য। তেমনি সামগ্রিকভাবে সংজ্ঞাটা দাঁড় করানো যায় এভাবে: তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে একক ধনাত্মক আধান স্থানান্তর করতে যে কাজ সম্পন্ন হয় তাকেই ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলা হয়। তাহলে এখানে আমি একটা কাজ করব যে এ বিন্দু থেকে বি বিন্দুতে এই দুটার বিভব পার্থক্য কিভাবে বের করব দেখি। তাহলে আমরা ভিএ মাইনাস ভিবি বের করেছি, এবার বের করব ভিবি মাইনাস ভিএ। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে এটা এখানে যেমন বি বিন্দু থেকে এ বিন্দুতে 1 কুলম্ব আধান স্থানান্তরের যে কাজ সম্পন্ন হয় সেই কাজগুলো বের করে তারপর বিভব পার্থক্য বের করেছি। এখানে অত মানে ঠিক ওরকম প্রক্রিয়ায় না গিয়ে আর একটু সহজভাবেই আমরা এই পরের অংশটা করতে পারি। সেটা হচ্ছে আমরা উভয় দিকে মাইনাস গুণ করি, এই সমীকরণেই মাইনাস গুণ করি, মাইনাস ভি বি এ। তাহলে মাইনাস ভি এ প্লাস ভি বি, অতএব ভিবি মাইনাস ভিবি মাইনাস ভিএ সমান সমান আমরা এখানে তোমরা একটু খেয়াল করবে যে এ থেকে বিতে, বি এ তার মানে বি থেকে এতে, এটা বলের অভিমুখ, বির দিক থেকে এর দিকে বলের অভিমুখ। তাহলে এটা আসলে বি এ বলতে বলের অভিমুখ বোঝাচ্ছে, অর্থাৎ তড়িৎ বলের অভিমুখ। তাহলে বি থেকে এতে, তাহলে এ থেকে বি যখন হবে তখন বলের অভিমুখ কি বিপরীত হবে না? অর্থাৎ আমরা যেমন বলতে পারি বল একটা ভেক্টর রাশি, তাহলে বি এ মানেই মাইনাস এ বি, অর্থাৎ বি এ এটা বলের অভিমুখ, বি এ ভেক্টর, অর্থাৎ বি থেকে এ সমান সমান এ বি, কোনোদিনও সম্ভব না। অর্থাৎ এই দুই দিক কি এক? বি থেকে এ এবং এ থেকে বি পরস্পর বিপরীত। আমরা জানি কোনো বিপরীত ডিরেকশনকে মাইনাস গুণ করে দেওয়ার অর্থই হচ্ছে তার দিক আবার ঘুরিয়ে দেওয়া। তাহলে আমরা যদি এখানে মাইনাস দিই তাহলে এর অর্থ কি হবে? এ থেকে বি এর উল্টো দিক। তাহলে এ থেকে বি এর উল্টো দিক বি, তার জন্য বি এ এবং মাইনাস এ বি সমান হয়। তাহলে মাইনাস বি এ প্লাস এ বি, ওই জন্য আমরা এখানে লিখব এই মাইনাস বি এ, তাহলে আমরা লিখব ভি এ বি। তাহলে মাইনাসটা উঠে গেল, ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে আমরা বলবো ভিবি মাইনাস ভিএ, তখন কিন্তু আমরা এ ও বি বিন্দুর বিভব পার্থক্য না বলে বলবো বি এবং এ বিন্দুর বিভব পার্থক্য। তাহলে বি ও এ বিন্দুর বিভব পার্থক্যে 1 কুলম্ব ধনাত্মক আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিতে যে কাজ সম্পন্ন হয়, এ থেকে বিতে নিতে যে কাজ সম্পন্ন হয়, তাই হলো বি ও এ এর বিভব পার্থক্য, ভিবি মাইনাস ভিএ। আর এ ও বি এর বিভব পার্থক্য হচ্ছে 1 কুলম্ব ধনাত্মক আধানকে বি থেকে এতে নিতে যে কাজ সম্পন্ন হয় তা হলো ভিএ মাইনাস ভিবি, অর্থাৎ এ ও বি এর বিভব পার্থক্য। আবার 1 কুলম্ব ধনাত্মক আধানকে এ থেকে বিতে নিতে যে কাজ সম্পন্ন হয় তা হলো বি ও এর বিভব পার্থক্য, অর্থাৎ ভিবি মাইনাস ভিএ। তাহলে বিভব পার্থক্য দুইটা বিন্দু বিভব পার্থক্য পরিমাপের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি
যে একটা বিন্দু থেকে একক আধান আর একটা বিন্দুতে স্থানান্তর করা। যদি বি থেকে এতে নিই তাহলে বিভব পার্থক্য হবে ভিএ মাইনাস ভিবি, আর যদি এ থেকে বিতে নিই তাহলে হবে ভিবি মাইনাস ভিএ। এইভাবে আমরা পরিবাহীর চৌম্বক তড়িৎ ক্ষেত্রের দুই বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করি। তাহলে আমরা বিভবের দুই ধরনের ধারণা পেয়েছি, যদিও সব একই অর্থ বহন করে। সেটা হচ্ছে পরিবাহীর কোনো পরিবাহিত যদি এমন অবস্থা তৈরি হয় যে তার এক প্রান্ত থেকে ইলেকট্রন অন্য প্রান্তে প্রবাহিত হচ্ছে, তাহলে ইলেকট্রন উৎপত্তি স্থলকে বলছি নিম্ন বিভব, আর ইলেকট্রনের গন্তব্যকে বলা হচ্ছে উচ্চ বিভব। অর্থাৎ তড়িৎগ্রস্ত অবস্থা তৈরি হলেই আমরা বলি যে এটা বিভবগ্রস্ত হয়েছে। আবার আমরা দেখছি যে কোনো একটা চার্জ দ্বারা যে চার্জের চারপাশে যে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, সেই তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে যদি এক কুলম্ব আধান স্থানান্তর করা যায়, ধনাত্মক আধান, তাহলে যে কাজ সম্পন্ন হয় তা হলো ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। আর অসীম দূরত্ব থেকে কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান স্থানান্তরে যে কাজ সম্পন্ন হয় তা হলো সংশ্লিষ্ট বিন্দুর বিভব। যেমন অসীম দূরত্ব থেকে পি বিন্দুতে এক কুলম্ব ধনাত্মক আধান স্থানান্তর করা হলো, তাহলে কতটুকু কাজ হলো তা হলো সংশ্লিষ্ট পি বিন্দুর বিভব। তাহলে বিভব এবং বিভবের তাহলে দুই ধরনের ব্যাখ্যা পেয়েছি আমরা। একটা হচ্ছে তার তড়িৎগ্রস্ত অবস্থা, আর একটা হচ্ছে পরিবাহীর তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে আধান স্থানান্তরের কৃত কাজ, সেই কৃত কাজ পরিমাপের মধ্য দিয়ে। এখন আমরা বিভবটাকে আরেকটা দৃষ্টিকোণ থেকে বিভব ব্যাখ্যা করব। সেটা বোঝানোর জন্য আগে আমি বলবো যে ধারকত্ব কাকে বলে, হোয়াট ইজ ক্যাপাসিট্যান্স। অর্থাৎ ধারকত্ব ভালো করে শিখতে হবে। ক্যাপাসিট্যান্স ধারকত্ব। এই শব্দ থেকে আমরা যেটা উপলব্ধি করি যে ধারণ করার ক্ষমতাই হলো ধারকত্ব। তাহলে কি ধারণ করার ক্ষমতা? যেমন আমরা অনেক সময় তাপ ধারণ ক্ষমতাকে অর্থাৎ তাপের ধারকত্ব বের করি এভাবে যে কোনো 1 কেজি ভরের যে কোনো একটা বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে তাপ প্রয়োজন তাকে বলা হয় এই বস্তুর তাপ ধারণ ক্ষমতা। তো 1 ডিগ্রি বাড়াতে কোনো বস্তুর অনেক বেশি তাপ দেওয়া লাগে, কোনো বস্তুর অল্প একটু তাপ দিলেই তার তাপমাত্রা 1 ডিগ্রি বেড়ে যায়। তাহলে ধারকত্ব অর্থাৎ তাপ ধারণ করে রাখার ক্ষমতা সবার সমান নয়। যেমন আমরা বলতে পারি যে পানি অনেক বেশি তাপ শোষণ করে তবে এর তাপমাত্রা 1 ডিগ্রি বা 1 কেলভিন বৃদ্ধি পাবে। তো লোহার ক্ষেত্রে তো তা হবে না। লোহার ক্ষেত্রে অল্প পরিমাণ তাপ শক্তি শোষণ করলেই এর তাপমাত্রা 1 ডিগ্রি বা 1 কেলভিন বৃদ্ধি পাবে। তাহলে পানির তাপ ধরে রাখার ক্ষমতা অর্থাৎ পানি অনেক তাপ গ্রহণ করার পরে তাপমাত্রা অল্প বাড়ে। তাহলে পানির তাপ ধরে রাখার ক্ষমতাটা অনেক বেশি, তা আমরা বলছি পানির তাপ ধারণ ক্ষমতা বেশি লোহার চেয়ে। তো একইভাবে সকল পরিবাহী সমান পরিমাণ চার্জ, দেখা গেল কোনো পরিবাহীতে অল্প একটু চার্জ দিলেই ওই পরিবাহীর বিভব অনেক বেড়ে যাচ্ছে, আবার কোনো পরিবাহীতে চার্জ অনেক বেশি দেওয়ার পরেও তার বিভব উল্লেখযোগ্য পরিমাণ বাড়ছে না। তাহলে এক্ষেত্রেও আমরা দেখছি তাহলে চার্জ ধরে রাখার ক্ষমতা সব পরিবাহীর সমান হয় না। কোনো পরিবাহী অল্প চার্জ দিলে তার বিভব বেড়ে যায় অনেক বেশি। কোনো পরিবাহীতে অনেক বেশি চার্জ দেওয়ার পরেও সেই পরিবাহীর বিভব তেমন একটা বৃদ্ধি পায় না। তাহলে ওই পরিবাহীর অনেক বেশি চার্জ ধারণ ক্ষমতা, অর্থাৎ তাহলে তার ক্যাপাসিট্যান্স অনেক বেশি। আমি আরেকটু পরিষ্কার করি দুটা পরিবাহী। ধরি এটা আয়রন, মেড অফ আয়রন, মেড অফ গোল্ড। একই ক্ষেত্রফলের দুটি পরিবাহী
তাহলে আমরা বলবো যে এই প্লেটটা এটা আয়রন অর্থাৎ লোহার তৈরি, আর এই প্লেটটা তৈরি হচ্ছে গোল্ড বা স্বর্ণের। এখন আমরা এখান থেকে কিছু ইলেকট্রন সরিয়ে নিলাম, এখানে কিছু ইলেকট্রন সরিয়ে নিলাম, এখান থেকেও কিছু ইলেকট্রন সরিয়ে নিলাম, সমান সংখ্যক। এখানে যতগুলো ইলেকট্রন প্রত্যাহার করা হয়েছে এখানেও ততগুলো ইলেকট্রন প্রত্যাহার করা হয়েছে। তো এতে দেখা যাচ্ছে দুটোর মধ্যে তড়িৎগ্রস্ত অবস্থা সমান হয়নি। এখানে ইলেকট্রন প্রত্যাহার করা হয়েছে, এখানেও সমসংখ্যক ইলেকট্রন প্রত্যাহার করা হয়েছে। তাহলে আধানের পরিমাণ দুই দিকে সমান, অর্থাৎ এখানেও যে পরিমাণ আধান দেয়া হলো ধনাত্মক আধান, এখানেও সেই পরিমাণ ধনাত্মক আধান দেওয়া হয়েছে। তো এখন এই আধান দেওয়ায় আয়রন এবং গোল্ড এদের বিভব সমান হলো কিনা দেখি, যে কার বিভব কম আর কার বিভব বেশি। যদি আমরা এখানে একটা পরিবাহী সংযোগ দেই তাহলে আমরা দেখব যে গোল্ডের পরমাণু থেকে, অর্থাৎ এই গোল্ডের চাকতি থেকে ইলেকট্রন বের হয়ে লোহার চাকতির দিকে আসছে, গোল্ডের চাকতি থেকে ইলেকট্রন বের হয়ে লোহার চাকতির দিকে আসছে। তাহলে দুটোর আধান দুইটাই সমান পরিমাণ ইলেকট্রন অপসারণ করা হয়েছে। এখানেও যে পরিমাণ ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আধান সৃষ্টি করা হয়েছে, এখানেও তার সমান পরিমাণ ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আধান সৃষ্টি করা হয়েছে। কিন্তু আমরা দেখছি গোল্ড হয়ে গেছে নিম্ন বিভবগ্রস্ত আর আয়রন হয়ে গেছে উচ্চ বিভবগ্রস্ত। তাহলে আমরা দেখছি যে সমান আধান দুটা ভিন্ন পরিবাহীতে দিলেও তাদের বিভব সমান থাকে না। যদি বিভব সমান হতো তাহলে কোনো বিদ্যুৎ প্রবাহ হতো না। এর অর্থ তাহলে কখন বিভব কম বা বেশি হওয়ার কারণটা কি? গোল্ডের বিভব কমে গেল আর আয়রনের বিভব বেড়ে গেল, এর কারণ কি? আসলে এই বিভব পার্থক্য, এখানে সমান আধান দেওয়ার পরেও যে বিভব পার্থক্য হয়েছে, এই বিভব পার্থক্যের জন্য বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাহলে বিভব দুটোর সমান নয়। একটু খেয়াল করবে এখানে যে গোল্ডের পরমাণুর ইলেকট্রন আসক্তি আর আয়রনের পরমাণুর ইলেকট্রন আসক্তিও কিন্তু সমান নয়। যেমন ইলেকট্রন আয়রনের পরমাণুগুলো গোল্ডের মতো এত নিষ্ক্রিয় নয়, এরা যথেষ্ট পরিমাণ সক্রিয় এবং সক্রিয়তা সিরিজে আয়রনের অবস্থান গোল্ডের অনেক উপরে। অর্থাৎ এদের পক্ষে এদের ইলেকট্রন আসক্তিটা একটু বেশি, গোল্ডের ইলেকট্রন আসক্তিটা কম। তাই গোল্ড অপেক্ষা স্বর্ণের পরমাণু ইলেকট্রনকে বেশি বলে তার পাওয়ার শেলে টানে। এই কারণে গোল্ড নিষ্ক্রিয় আর আয়রন অপেক্ষাকৃত সক্রিয়। তো যে জন্য গোল্ড থেকে ইলেকট্রন আয়রনের দিকে আসে। তাহলে সমান আধান দিলেও পরিবাহীর বিভব সমান হয় না, কারণ পরিবাহী পরমাণুগুলোর ইলেকট্রন আসক্তিও এক্ষেত্রে ভূমিকা রাখে। আবার আরও একটি কথা বলি, যে এখানে যেমন ধনাত্মক আধানের ক্ষেত্রে যে বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে, ঋণাত্মক আধানের ক্ষেত্রেও তা হয়। দেখা গেল দুই পরিবাহীতে সমান পরিমাণ ইলেকট্রন সমাগম ঘটানো হয়েছে, সমান, কিন্তু পরিবাহী তার সংযোগ করলে কোনো একটা পরিবাহী থেকে ইলেকট্রন আর একটা পরিবাহীর দিকে আসছে। এর অর্থ হচ্ছে দুইটা পরিবাহী নেগেটিভলি চার্জড হওয়ার পরেও তাদের ইলেকট্রন আসক্তির পার্থক্য রয়ে যায়। আর এই পার্থক্যের কারণে অধিক ইলেকট্রন আসক্তি সম্পন্ন বিভবগ্রস্ত পরিবাহীর দিকে কম ইলেকট্রন আসক্তি সম্পন্ন বিভবগ্রস্ত পরিবাহীর ইলেকট্রন গমন করতে থাকে, অর্থাৎ ইলেকট্রন প্রবাহ চলতে থাকে, বিদ্যুৎ প্রবাহ চলে। এবার আমি আরও একটি কথা বলি, সেটা হচ্ছে
কোনো পরিবাহী অনেক বেশি চার্জ ধারণ করে, কিন্তু তার বিভব বাড়ে সামান্যই। আবার কোনো পরিবাহী অতি অল্প পরিমাণ চার্জ ধারণ করলে তার বিভব অনেক বেড়ে যায়। তো এক্ষেত্রে আরেকটি কথা বলি যে গোল্ড খুব ভালো মানের একটা পরিবাহী। সেক্ষেত্রে সোডিয়ামকে আমি পরিবাহী বলবো ঠিক অবশ্যই, কিন্তু গোল্ডের মতো এত ভালো পরিবাহী সোডিয়াম নয়। তো এক্ষেত্রে সোডিয়াম থেকে কিছু ইলেকট্রন সরিয়ে নেওয়া হলো, গোল্ড থেকেও কিছু ইলেকট্রন সরিয়ে নেওয়া হলো। আমরা দেখব যে সোডিয়ামের ইলেকট্রনের যে এখানে যে ইলেকট্রনগুলো সরিয়ে নেওয়া হয়েছে সোডিয়ামে, তারপরেও আমরা দেখব যে এখানে ইলেকট্রন সরিয়ে নেওয়ার পরে, অর্থাৎ ইলেকট্রন সোডিয়াম থেকে প্রত্যাহার করার পরেও সোডিয়ামের ইলেকট্রন আসক্তি অনেক কমে গেছে গোল্ডের চাইতে। গোল্ডের ইলেকট্রন আসক্তি এখনও মানে সোডিয়ামের ঘটনা হচ্ছে যে সোডিয়াম যেহেতু খুব সক্রিয় ধাতু, সোডিয়াম থেকে ইলেকট্রন সরানোর কারণে এখানে ধনাত্মক আধান বা উচ্চ বিভবের সৃষ্টি হয়েছে। গোল্ড থেকেও সমপরিমাণ ইলেকট্রন সরানো হয়েছে, সেখানে উচ্চ বিভবের সৃষ্টি হয়েছে। কিন্তু যখন আমরা পরিবাহী সংযোগ করি তখন একটা নিম্ন বিভব হয় আর একটা উচ্চ বিভব হয়। তো আসলে সোডিয়ামের ইলেকট্রন অ্যাফিনিটি যদি গোল্ডের চাইতে বেশি হয়, বা গোল্ডের ইলেকট্রন অ্যাফিনিটি যদি সোডিয়ামের চাইতে বেশি হয়, তাহলে বিভব দুটার সমান হওয়া সত্ত্বেও ইলেকট্রন প্রবাহিত হবে কম আসক্তি থেকে বেশি আসক্তি সম্পন্ন পরিবাহীর প্রান্তের দিকে। তো এভাবে আমরা দেখছি যে এখান থেকে ইলেকট্রন এখানে আসার অর্থ হচ্ছে এখানে অল্প পরিমাণ ইলেকট্রন অপসারণে এর বিভবের মানটা কমে গেছে, আর এখানে সমসংখ্যক ইলেকট্রন অপসারণের ফলেও বিভবের পরিমাণ বেড়ে গেছে। তাহলে পরিবাহীর বিভবটা আসলে কত পরিমাণ আধান দেওয়া হয়েছে কোন পরিবাহীতে তার উপরেও নির্ভর করে না, বরং বলা যায় যে পরিবাহীর ইলেকট্রন আসক্তি যত কম, যত ইলেকট্রন আসক্তি কম, আর আরেকটা পরিবাহীর যত ইলেকট্রন আসক্তি বেশি, সমপরিমাণ আধান স্থানান্তরের ফলে তাদের মধ্যে সেই ফ্যাক্টরটা কাজ করে, ফলে বিদ্যুৎ প্রবাহিত হয়। আমি ইলেকট্রিক পোটেনশিয়ালকে আরেকটি হিসাব থেকে ব্যাখ্যা করব, যেটা বলার জন্যই এই পোটেনশিয়াল ডিফারেন্সটা আলোচনা করলাম। সেটা হচ্ছে যে দুইটা পরিবাহীর মধ্যে, যেমন এখানে বলা হয়েছে যে এই এ আর বি এর মধ্যে এর বিভব ভিএ আর বি এর বিভব ভিবি। তাহলে এ আর বি এর বিভব পার্থক্য তখন আমরা বলবো ভিএ মাইনাস ভিবি। তাহলে বি বিন্দু থেকে 1 কুলম্ব আধানকে, বি গোলক থেকে 1 কুলম্ব আধানকে এ গোলকে স্থানান্তর করতে যে কাজ সম্পন্ন হচ্ছে তাই হলো এ ও বি এর বিভব পার্থক্য, ভিএ মাইনাস ভিবি। আবার তাহলে এটা আমরা লিখতে পারি বি থেকে এতে 1 কুলম্ব আধান স্থানান্তরে কৃত কাজ। তেমনি ভিবি মাইনাস ভিএ হবে এ থেকে বিতে 1 কুলম্ব আধান স্থানান্তরে কৃত কাজ। তো ক্যাপাসিটেন্স ব্যাখ্যা করার জন্য আমি এখানে বলছি যে যখন দুইটা পরিবাহীর মধ্যে বিভব পার্থক্য ধরি ভিএ মাইনাস ভিভি সমান সমান ভি, তাহলে এ ও বি এর বিভব পার্থক্য হচ্ছে ভি। বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট, অর্থাৎ এ থেকে বি থেকে এতে যদি 1 কুলম্ব ধনাত্মক আধান স্থানান্তরে 10 জুল কাজ সম্পন্ন হয়, তাহলে আমরা বলবো এ ও বি এর বিভব পার্থক্য 10 ভোল্ট। যদি বি থেকে এ বিন্দুতে 1 কুলম্ব আধান স্থানান্তরে 50 জুল কাজ সম্পন্ন হয়, তাহলে আমরা বলবো এ ও বি এর বিভব পার্থক্য 50 ভোল্ট। তাহলে এমন যদি হয় যে কোনো একটা পরিবাহী বিভব হচ্ছে ভি ভোল্ট,
ভি ভোল্ট। তাহলে ভি ভোল্ট বিভব পার্থক্যের জন্য ওই পরিবাহীতে ভি ভোল্ট বিভব অর্জনের জন্য ওই পরিবাহীর আধানের পরিমাণ ধরি কিউ কুলম্ব। তার মানে কোনো এখানে অসীম দূরত্ব থেকে কিউ কুলম্ব আধান স্থানান্তরে কৃত কাজ হচ্ছে ভি জুল। তাহলে বি বিন্দুতে যদি আমরা কিউ কুলম্ব আধান স্থানান্তর করি তাহলে ভি জুল কাজ সম্পন্ন হয়। তাহলে 1 ভোল্ট বিভব বৈষম্য অর্জনের জন্য তাহলে কত কুলম্ব আধান প্রয়োজন? কিউ বাই ভি, অর্থাৎ কুলম্ব পার ভোল্ট। তাহলে কোনো পরিবাহীর ভি ভোল্ট বিভবের জন্য যদি ওই পরিবাহীতে কিউ কুলম্ব আধান থাকে তাহলে 1 ভোল্ট বিভবের জন্য ওই পরিবাহীতে কি পরিমাণ আধান থাকতে পারে? এই আধানের 1 ভোল্ট বিভব সৃষ্টির জন্য একটা পরিবাহীতে কতটুকু আধান থাকে, এই আধানের পরিমাণকেই বলা হয় ক্যাপাসিট্যান্স। তাহলে সি হচ্ছে কিউ বাই ভি। তাহলে ক্যাপাসিট্যান্স হচ্ছে কিউ বাই ভি। আচ্ছা, তাহলে ক্যাপাসিট্যান্স সি এর মান হচ্ছে তড়িৎ আধান ডিভাইডেড বাই বিভব, ওই পরিবাহীর বিভব, বিদ্যুৎগ্রস্ত অবস্থা। তাহলে বিভবের জন্য ওই পরিবাহীতে আধান দেওয়া হয়েছিল কিউ কুলম্ব। 1 ভোল্ট বিভবের জন্য ওই পরিবাহীতে আধান থাকা আবশ্যক কত? কিউ বাই ভি কুলম্ব। তাহলে কিউ বাই ভি, এই কুলম্ব পার ভোল্টই হচ্ছে ক্যাপাসিট্যান্সের একক, কুলম্ব পার ভোল্ট। তো এখন আমরা একটু দেখি যে বিভবের রাশিমালা কিভাবে বের করতে হয়। ধরি এখানে ধনাত্মক আধান, এখানে এ বিন্দুতে 1 কুলম্ব আধান নিয়ে আসছি। তাহলে এখানে বলের পরিমাণ এফ ইজিক্যাল টু 0, অসীম দূরত্ব। এখানে এ বিন্দুতে অনুভূত বলের পরিমাণ এফ ইজিক্যাল টু এফ। তাহলে এই অসীম দূরত্ব আর এ বিন্দুর মধ্যে গড় বল হবে 0 প্লাস এফ ডিভাইডেড বাই 2। অর্থাৎ যখন বল কার্যকর হচ্ছে তখন বলের মান ধরি 0, বলের মান বাড়তে 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 এ বিন্দুতে যখন আমরা 1 কুলম্ব আধানকে নিয়ে আসছি তখন বলের মানটা সর্বোচ্চ হচ্ছে এফ। তাহলে 0 আর এ, অর্থাৎ এই 2 বিন্দুর মধ্যে, এটা 0 মানে আমি বলেছিলাম বলের মান 0, মানে বলের মান এফ। তাহলে ধরি অসীম দূরত্বের একটা বিন্দু, ধরি এটা বি। তাহলে বি বিন্দু থেকে এই বিন্দুতে 1 কুলম্ব আধান নিয়ে আসছি, এখানে বল 0 আর এখানে বল এফ। তাহলে এ আর বি এর মাঝামাঝি একটা গড় বল কত হবে? 0 প্লাস এফ বাই 2, অর্থাৎ গড় বল হচ্ছে এফ বাই 2। তাহলে এখন বিভবের রাশিমালা বের করব। বা তোমরা তড়িৎ বলের সংজ্ঞা জানো, এফ ইজিক্যাল টু কে কিউ1 কিউ2 বাই ডি স্কোয়ার। তাহলে এখানে তাহলে তড়িৎ বলটা কত হবে? এখান থেকে এখানে যদি আমরা তড়িৎ বলের হিসাব করি এফ এর মানটা কত, তাহলে এখানে 1 কুলম্ব আধান আর এখানে ধরি প্লাস কিউ কুলম্ব আধান। তাহলে 1 কুলম্ব আধান আর প্লাস কিউ কুলম্ব আধান, এটা পি বিন্দু। 1 কুলম্ব আর প্লাস কিউ কুলম্ব আধান, এই দুইটার মধ্যে তড়িৎ বলের পরিমাণ হবে কে। কিউ1 এর মান হচ্ছে কিউ আর কিউ2 এর মান হচ্ছে 1, আর এটা হচ্ছে ডি স্কোয়ার। অর্থাৎ 1 কুলম্ব আধানের জন্য এই বলটা হবে কে কিউ বাই ডি স্কোয়ার। তাহলে বিভব হলো
এই বল গুণন সরণ, তাহলে বল হচ্ছে এফ, আর তাহলে এই বিন্দুর বিভব ভি ইজিক্যাল টু বল গুণন সরণ এক্স। তাহলে বলের মান হচ্ছে F/2 গড় বল, এ বিন্দুতে অনুভূত বল, এ আর বিতে নিয়ে আসতে যে গড় বল সেটা ধরি F/2, CV স্কয়ার। আর সরণ তাহলে এক্স, এখন আমরা এফ প্রাইম ধরি, তাহলে F/2 এর মান হচ্ছে 1/2 কে কিউ Q is equal to CV. আমরা জানি যে এখান থেকে যদি আমরা 1 কুলম্ব না নিয়ে আসি, কিউ কুলম্ব আধান নিয়ে আসি, দুঃখিত বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্লাসটা একটু সমস্যা হয়ে গেল। তো আমি এই ক্যাপাসিট্যান্ট আর পটেনশিয়ালের সম্পর্ক নিয়ে যে সমীকরণটা প্রতিষ্ঠা করতে চাচ্ছি, এটা নেক্সট ক্লাসে আমি দেখাবো। ধন্যবাদ সবাইকে।